পাঁচ জেলায় আকস্মিক বজ্রপাতে শিশুসহ 12 জনের মৃত্যু। কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উত্তরের জেলাগুলোতে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। জনগণের দাবি মানতে হবে, মানতে হবে। দাবি মোদের একটাই, লালমনিরহাটের বুড়িমারি থেকে আন্তনগর ট্রেন চালুর দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ, দীর্ঘ যানজটে ভয়াবহ ভোগান্তি। ইন্টারসিটি নতুন, সেটা যেন বুড়িমারি থেকে সরাসরি ঢাকা হয়। এ পর্যন্ত যাইতে পারিনি, ওই যে রাস্তাঘাটে কি অবরোধ চলতেছে। আমাদের যাত্রীর ভোগান্তি, আমাদের ভোগান্তি, আমরা খালি খাইলা গাড়ি নিয়ে যাচ্ছি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষী দিলেন 3 জন। আগামীকাল আবারও হবে সাক্ষ্য গ্রহণ। বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ায় গুরুত্ব বাড়ছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিসের। বিরোধ নিষ্পত্তি ও ক্ষতিপূরণ আদায় প্রতিষ্ঠানটির ভূমিকা দৃশ্যমান। মিয়া বিচার পাইছি, আমার টাকা পয়সা লাগছে না, বিনা টাকায় আমার অনেক উপকার হয়েছে। মাস দেড় মাসে বিষয়টা শেষ হয়ে গেছি, আমরা খুব একটা শান্তি পাইছি। দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি মৌলভীবাজারের মনু নদের 1000 কোটির প্রকল্প। ক্ষুব্ধ স্থানীয়রা। বিএসএফ এর বাধায় কাজে ধীরগতি দাবি কর্তৃপক্ষের। বাড়িঘর সব যাইতাছে কি ভাঙ্গিয়া, একটু গুলা দিলেই আমরা ঘরে উঠে পানি উঠি যায়। ও তো 9 লক্ষ টাকা নি বইছে, অনুই কাম করে 3 বছর ধরিয়া। মৌসুম শুরুর আগেই সাতক্ষীরায় কৃত্রিমভাবে পাকানো আম বাজারে তুলছে অসাধু ব্যবসায়ীরা। অপতৎপরতা বন্ধে সচেষ্ট প্রশাসন। বিরতিহীন সংবাদ ছাড়া দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দেশে বজ্রপাতে হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। আজ 6 জেলায় বজ্রাঘাতে 12 জন মারা গেছেন। এর মধ্যে শুধু কুমিল্লাতেই প্রাণ গেছে 2 শিশু সহ 4 জনের। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতে সাধারণত গ্রামের মানুষই বেশি আক্রান্ত হয়, তাই সচেতনতার বিকল্প নেই। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে ফসলি জমিতে ঘুড়ি উড়াচ্ছিল ফরহাদ, সাইমন সহ কয়েকজন। হঠাৎই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় 3 শিশু। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ফরহাদ ও সাইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজনকে নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেলে। হঠাৎ করে বৃষ্টি আসে, বৃষ্টির পর বজ্রপাত হয়। বজ্রপাতের পরে সবাই যখন দৌড়ে যায় দেখে যে বাচ্চারা পড়ে আছে মাঠে। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার 2 জনকে নিহত ঘোষণা করছেন এবং একজন আহত খুব মর্মান্তিক অবস্থার মধ্যে আছে। এর আগে জেলার মুরাদনগরের কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামের জুয়েল ভুইয়া নামের 2 কৃষক। বজ্রাঘাতে প্রাণ গেছে কিশোরগঞ্জের 3 জনের। অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নে ধান কাটছিলেন 2 কৃষক। এ সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের। এছাড়া মিঠামইনে ধান মাড়াইয়ের সময় এক কিষানীর প্রাণ গেছে। এদিকে সুনামগঞ্জ সাল্লার বুড়িগাঙ্গাল হাওরে গরুকে ঘাস খাওয়াতে যান রিমন তালুকদার নামের একজন। বজ্রপাতে মুহূর্তেই প্রাণ যায় ডিগ্রি 2য় বর্ষের এই শিক্ষার্থীর। ঝলসে যায় শরীরের বেশ কিছু অংশ। এছাড়া নেত্রকোনায় 2 জন এবং নোয়াখালী ও হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও 2 জনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এদিকে উত্তরের কয়েক জেলায় কালবৈশাখী ঝড়ে খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের পর বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। গেল 2 দিনের কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের বিভিন্ন জায়গায় গাছ ও গাছের ডাল পড়লে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাগুলোতে। চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। ঝড় বৃষ্টি কমে আসলে কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগের লোকজন। এরই মধ্যে বেশিরভাগ এলাকাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। আর খুব শিগগিরই বাকি এলাকাগুলোর কাজও শেষ হবে বলে কর্মকর্তারা জানায়। আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট স্টেশনের পরিবর্তে বুড়িমারি থেকে চলাচলের দাবিতে টানা রেলপথ অবরোধের পাশাপাশি আজ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে করে দীর্ঘ যানজট দেখা দেয়, যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে 2024 সালের 12 মার্চ যাত্রা শুরু হয় আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেসের। উদ্বোধনী দিনে ট্রেনটি পাটগ্রামের বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে পরদিন থেকে লালমনিরহাট স্টেশন থেকে শুরু হয় চলাচল। এতে ক্ষোভ দেখা দেয় পাটগ্রাম ও হাতীবান্ধার বাসিন্দাদের মাঝে। বুড়িমারি থেকেই বুড়িমারি এক্সপ্রেস চলাচলের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেন স্থানীয়রা। গত 21 এপ্রিল থেকে প্রতিদিন পাটগ্রাম ও হাতীবান্ধা স্টেশন এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে রেলপথ অবরোধের পাশাপাশি পাটগ্রাম ও হাতীবান্ধার বিভিন্ন স্থানে বুড়িমারি ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এর আগে রোববার বিকেলে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। লালমনিরহাট পর্যন্ত যে বুড়িমারি এক্সপ্রেস আসে আর 90 কিলো কেন আসতে পারে না? জাস্ট আমরা এইটুকু চাওয়া নিয়েই এসেছি। আমরা দীর্ঘদিন থেকে বুড়িমারি এক্সপ্রেসটি বুড়িমারি স্টেশন থেকে চালুর দাবিতে লড়াই সংগ্রামে অবতীর্ণ আছি। তারই চূড়ান্ত পর্যায়ে আজকে আমরা এই সড়ক অবরোধে অবস্থান নিয়েছি। যতদিন পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। মহাসড়ক অবরোধ করায় দেখা দেয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তি পোহাতে হয় এই পথে চলাচলকারীদের। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় বুড়িমারি স্থলবন্দর থেকে পণ্য পরিবহনও। রাস্তা ক্লিয়ার করে নাই, খুব কষ্টে আছি আমরা। যাত্রীরাই নামি চলে গেছে। ট্রেনের অবরোধ ওরা রেলে করবে, এখানে রোডে করতেছে তারা। এখন আমাদের যাত্রীর ভোগান্তি, আমাদের মহাজনের যে ক্ষতি হইতেছে তার চেয়ে তো আমাদের বেশি ক্ষতি হইতেছে। খাওয়া দাওয়া বা যে একটা হচ্ছে এটা কে দিবে? ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে আন্দোলনকারীদের দাবি আপাতত মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলছেন রেলওয়ের কর্মকর্তারা। তীব্র ইঞ্জিন সংকটের কারণে আমাদের যে ঢাকা বুড়িমারি ট্রেনটা চলার কথা সেটা বুড়িমারি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ট্রেনটি আপাতত লালমনিরহাট পর্যন্ত চলাচল করছে। তো কিছু লোক সেটা আসলে ওনারা বিষয়টা বুঝতে যাচ্ছেন না, ওনারা এই মুহূর্তেই চান দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। আমরা একটু দেখে আসতে চাই এই মুহূর্তে সেখানে কি আপডেট আছে। আমাদের সহকর্মী আনিসুর রহমান অপেক্ষা করছেন, তিনি জানাবেন। আনিস, এই যে অবরোধ সেটি তো বেশ দীর্ঘ সময় ধরেই চলছে, সমাধানের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে একটু জানাবেন। বৃষ্টি আর সেটি কিন্তু গতকাল বিকেল থেকে যেমন থেকে চলছে, রেলপথ অবরোধ ছিল সেটি। আর সেটি কিন্তু গতকাল বিকেল থেকে যেমন হাতীবান্ধা উপজেলা তারা সড়কপথ অবরোধ করছেন, রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধ চলছে। আজকে কিন্তু পাটগ্রাম হাতীবান্ধা দুই উপজেলায় কিন্তু তারা রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধ করে আছেন। এবং আমরা দুই স্পটেই দেখেছি আসলে প্রচুর যানবাহন আটকা পড়ে আছে, বিভিন্ন পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে। মানুষের দুর্ভোগও কিন্তু একদম, যদি আমরা বলি যে দিনমজুর শ্রমিক থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী যারা আছে সবাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন। তাদের একটাই দাবি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন কেন লালমনিরহাট থেকে যাবে, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি রেল স্টেশন থেকেই যাবে, এটার দাবিতেই তারা কিন্তু আন্দোলন করছে। তারা বুড়িমারি রেল স্টেশন থেকেই যাবে এটার দাবিতেই তারা কিন্তু আন্দোলন করছে। তারা আরও জানিয়েছেন যে কয়েকবার কিন্তু লালমনিরহাট রেল বিভাগ তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই এক একটা সময় দিয়েছিলেন যে এত তারিখ বিভিন্ন সময় দিয়েছিলেন যে ট্রেন চালু হবে বুড়িমারি থেকে, সেটি কিন্তু সেই আশ্বাস কিন্তু তারা রাখতে পারেননি, যার কারণে তারা কিন্তু ফুঁসে উঠেছেন, যার কারণে তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে লালমনিরহাট জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই যে আন্দোলন চলছে বা অচল অবস্থা চলছে লালমনিরহাটের সঙ্গে যে 5 উপজেলা 4 উপজেলা আছে, এখানকার বাসিন্দারা কিন্তু দুর্ভোগে আছেন। তাদের এই দুর্ভোগের কথা চিন্তা করে কিছুক্ষণ পরে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ বিভাগের পক্ষ থেকে কিন্তু কর্মকর্তারা আসবেন হাতীবান্ধা, তারা বসবেন, এটার সমাধান কি, সমাধানের বিষয়ে তারা বসবেন বলে আমাকে জানিয়েছেন। বৃষ্টি
তাদের যেই কথা বললেন যে আসবেন, আসার পরে সমাধানের কোনো খবর হলে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি আনিস। বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির জেরে আজ দ্বিতীয় দিনের মতো ভোলায় বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ 5টি রুটে কোনো বাস চলাচল করেনি। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী সহ হাজারো যাত্রী বিপাকে পড়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, অটোরিকশা সহ ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা। গুনতে হচ্ছে বাড়তি খরচ, তবে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। এর আগে রোববার বিকেলে চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস, সিএনজি, অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আগে বাস ভাড়া দিয়ে যেতাম 30 টাকা, এখন বাস চলে না, আমার ভাড়া প্রায় 2 গুণেরও বেশি। আমরা যাবো চরফ্যাশন, তো এখান থেকে অটো ভাড়া নিতে আসে আমাকে লালমোহন নিব চরফ্যাশন, তাতে আমাকে ভাড়া বেশি লাগতে আছে। আঞ্চলিক মহাসড়ক বা মহাসড়ক বলেন, এখানে 3 হুইলার অবৈধ যানজট পর্যন্ত চলাচল বন্ধ না করবো তত পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নামে সেতুর দাবিতে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধন হয়েছে। সকালে গড়াই নদীর পাড়ে এই মানববন্ধন হয়। তারা জানান, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন সহ 3টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও সেই সেতু নির্মাণের দাবি পূরণ হয়নি। তাই জনসাধারণের চলাচলের সুবিধার্থে সেতুর বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ দ্বিতীয় দিনে 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নিয়ে 2 দিনের 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ আসিয়ার চাচা ইব্রাহিম শেখ, আসামি হিটু শেখের বাড়ির পাশের মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন এবং শিক্ষার্থী হজরত সাক্ষী দেন। এর আগে গতকাল আসিয়ার মা সহ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়। আদালত আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। গেল 13 এপ্রিল এই মামলায় চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠন করা হয়। আর গত 6 মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। তাড়াতাড়ি জন্য বিচারটা করে যে প্রকৃত আসামি তাদের জন্য ফাঁসি দেয়, আর যেগুলো দোষী ওরা তো সহযোগিতা করেছে ওদের জন্য সাজা হয়। এত দ্রুতভাবে সাক্ষীও জেরা চলছে, আইনের বিচার চলছে, আমরা আসলে সবাই খুব আশা নিয়ে আছি। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীর সাক্ষ্য শেষে বাকি সাক্ষীর জন্য আগামীকাল দিন ধার্য করেছে। আমরা আশা করছি আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব। প্রান্তিক মানুষের আইনি সুরক্ষায় আশার আলো দেখাচ্ছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিস। অর্থাভাবে ন্যায় বিচার বঞ্চিত হাজারো মানুষ বিনামূল্যে সহায়তা পাচ্ছেন। বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি আর ক্ষতিপূরণ আদায়ে প্রতিষ্ঠানটি দৃশ্যমান ভূমিকা রাখছে। জ্যেষ্ঠ আইনজীবীরা মনে করেন, অভিজ্ঞদের সম্পৃক্ততা বাড়ালে ন্যায় বিচার আরও দ্রুত ও সহজলভ্য হবে। বয়স মাত্র 13, বইয়ের পাতায় যখন স্বপ্ন আঁকার কথা, তখন বাবার বন্ধুর কোনো জোরে পড়ে এলোমেলো হয়ে যায় নিষ্পাপ কিশোরীর জীবন। নানা ভয়ভীতি আর সামাজিক শঙ্কায় কাবিন ছাড়াই মেয়েকে 35 ঊর্ধ্ব ব্যক্তির সাথে বিয়ে দিতে বাধ্য হন ভূমিহীন বাবা। এরপর থেকেই ছোট্ট শরীরে শুরু হয় অমানসিক নির্যাতন। হাসপাতালেও ভর্তি হতে হয় হবিগঞ্জ বানিয়াচংয়ের গুনই গ্রামের 5ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে। নেশা হয়ে এত মানুষের মাথা ঠিক থাকে না, আমারে অমুক এই ধরনের সেই ধরনের কথা বললে এমন মার দেয় আমার অবস্থা একবারে সিরিয়াস। আমার মেয়ে বিয়া করবার লাগে অনেক জোর করে, দেখি যদি না দেই তার বাইল মতো সে জুড়ে নিব। নির্যাতনের মাত্রা চরমে উঠলে সাহস করে ওই কিশোরী ছুটে যায় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড অফিসে। 50,000 টাকা ভরণ পোষণ আদায়ের পর ছিন্ন হয় মৌখিক বৈবাহিক সম্পর্ক। এরপর মা বাবার ছায়ায় ফেরে কিশোরী। দেশে ছুটে আসেন সৌদি প্রবাসী মা। আদালতে যাওয়ার পরে আমি এতটুকুই পাইছি যে তার অত্যাচার থেকে বাঁচতে পারছি, আমি আমার মা বাবার কাছে আসতে পারছি। ফোন করে ফোনে যে বাচ্চাটা কান্দে, এই যে মারছে, অনেক কষ্ট, খালি আম্মা তুমি বাংলাদেশ আও, আম্মা তুমি বাংলাদেশ আও। জেলার লিগ্যাল এইড অফিসে জমে আছে এমন হাজারো গল্প। গত 4 বছরে 1566টি আবেদনের বিপরীতে বিরোধ নিষ্পত্তি হয়েছে 878টি। আইনি সেবা দেওয়া হয়েছে 3324 জনকে। ক্ষতিপূরণ আদায় হয়েছে 2,35,67,000 টাকা।
মাস দেড় মাসে বিষয়টা শেষ হয়ে গেছি, আমরা খুব একটা শান্তি পাইছি। আমার নিয়ে বিচার পাইছি, আমার টাকা পয়সা লাগছে না, বিনা টাকায় আমার অনেক উপকার হয়েছে। আমার টাকা পয়সা নাই, আমি বিক্রি করে খাইতেছি, আমি পরিবারে মানে আমি আশ্রয় হয়েছি। প্রান্তিক মানুষের সেবায় প্যানেলভুক্ত আইনজীবী রয়েছেন ৪৫ জন। তবে নামমাত্র সম্মানী আর সুযোগ সুবিধার অভাবে মামলা পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন তারা। ফিসটা সন্তোষজনক নয়, যার ফলে অনেক যারা প্রাইভেট মামলা লইয়া এঙ্গেজ থাকে ওনারা ওই মামলাটা পরিচালনা করতে অনেক সময় শিথিলতা আসে। ডিসেম্বরে মনে বিল পাওয়া গেছে, এরপরে 3 মাসের আমার আর মনে নাই, কিন্তু এই মাসে আবার পাস হবে। জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন অভিজ্ঞ আইনজীবীদের সম্পৃক্ত করা গেলে প্রান্তিক জনগোষ্ঠী দ্রুত ন্যায় বিচার পাবে। মানবতার সেবা করলে দরিদ্র মানুষই বলেন আর যে কোনো মানুষই বলেন, মানবতার সেবা করতে হলে সেটা অর্থ বিবেচনায় চিন্তা করা উচিত। লিগ্যাল এইডের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী নিয়োগ করা এবং তাদের উপযুক্ত সম্মানের ব্যবস্থা। আইনজীবীরা মামলা চালাতে অনেকটা নিরুৎসাহিত হন, যদি তাদের সম্মানটা সম্মানজনকভাবে দেওয়া হয় তাহলে হয়তো তারা এই মামলাগুলো চালানোর ব্যাপারে আরো উৎসাহিত হবে। অর্থাভাবে থেমে থাকা স্বপ্নগুলোকে নতুন আশা দেখাচ্ছে এখানকার লিগ্যাল এইড অফিস। সচেতনতা আর প্রচার বাড়ানো গেলে বিনামূল্যের এই সেবায় যুক্ত হবে হাজারো অসহায় মানুষ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি বের হয়, পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হলে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার আইনগত সহায়তা দিবসও পালিত হয়েছে। জাজকোর্ট চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ছাড়া আইনের শাসন নিশ্চিত করা যাবে না। এছাড়া যশোর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নাটোর সহ বিভিন্ন জেলায় পালিত হয় এই দিবসটি। রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ বিচার বিভাগ। বিচারিক কার্যক্রম পরিচালিত হয় এই আদালত থেকে এবং বরিশালে সেই আদালতই নিরাপত্তা ঝুঁকিতে। সংশ্লিষ্টদের অভিযোগ, এখানে প্রায় চুরির ঘটনা ঘটছে, মামলা করেও প্রতিকার হয় না। এজন্য পুলিশের উদাসীনতাকেই দায়ী করছে বিচার বিভাগ। যদিও পুলিশের দাবি তৎপর রয়েছে বাহিনীর সদস্যরা। বরিশাল আদালতে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। খাসকামরা থেকে বিচারকের মোবাইল, মামলার নথি, এসির যন্ত্রাংশ সহ গেল 10 মাসে 4টি চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় মামলা হলেও নেই তার অগ্রগতি। 5ই আগস্টের পর থেকে তারা এই টহল টিম তুলে নেয় এবং সেখানে ঠিকভাবে ডিউটি হচ্ছে না। আমরা সকলেই বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে আছি। শুধু চুরি নয়, প্রতিপক্ষের উপর হামলার ঘটনাও ঘটছে আদালত চত্বরে। রাজনৈতিক দলের কর্মীরা আদালত এলাকায় হট্টগোল করছে। ফলে নিরাপত্তাহীনতায় বিচারক, বিচার প্রার্থী, আইনজীবী সহ সংশ্লিষ্টরা। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তাদের দায়িত্ব কর্তব্যে সক্রিয় হওয়ার জন্য এবং আরও কঠোর ভূমিকা পালন করার জন্য। দিনভর মানুষের কোলাহলে মুখরিত আদালত এলাকায় রাতের আধারে নেমে আসে শুনশান নীরবতা, বাড়ে নিরাপত্তা ঝুঁকি। এই পাশের দেয়ালটা 5 ফিট উঁচা, তো ওই দেয়ালটা যদি আরেকটু উঁচু করা হইতো, দেন এটার উপরে তার কাটা দেওয়া হইতো, তাহলে আমাদের জন্য নিরাপত্তাটা ভালো হতো। আমাদের সাথে যদি পুলিশও থাকে তাহলে আমাদের আরও নিরাপত্তা দিতে আমাদের সুবিধা হবে। আদালতের প্রতিটি কক্ষে থাকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আলামত। এই দেয়াল টপকে যে কোনো সময় যে কেউ ঢুকতে পারে আদালত চত্বরে। চুরি, ডাকাতি, এমনকি নাশকতার মতো ঘটনা ঘটাতে পারে। 2015 সালে আদালতের একটি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন পুড়ে নষ্ট হয় বহু নথিপত্র। আদালতের নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন নগর পুলিশের প্রধান। আদালতে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে এবং এটা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ, দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ, এটার অগ্রাধিকার অবশ্যই থাকবে। সম্প্রতি চুরির ঘটনায় তোলপাড় হলে আদালতের রাত্রিকালীন নিরাপত্তায় পুলিশ মোতায়েন করেছে বিএমপি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইটি। শুনানি শেষে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়। পরে এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপি-পন্থী আইনজীবীরা তাকে মারধর ও ধাওয়া করে। এ সময় দ্রুত প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায় পুলিশ। 5 আগস্ট সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী হাফেজ সুলাইমান। ঢাকা মেডিকেলে নেয়ার পথেই মৃত্যু হয় তার। আনিসুল হক গত 16 বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল। উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমান কোর্স করার দাবিতে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে খুলনার শিববাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন হয়। আর সেখানে খুলনা নার্সিং, এশিয়ান নার্সিং, সিটি নার্সিং সহ বিভাগের 9টি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বলেন, পড়ালেখা শেষে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করলেও তাদের ভাগ্যের আর কোনো পরিবর্তন হয় না। 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ঝিনাইদহ সদর হাসপাতাল চত্বরে কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেছেন, 3 বছর ডিপ্লোমা, 6 মাস ইন্টার্ন করার পরও তাদের ডিগ্রির কোনো মূল্যায়ন করা হয় না। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার ব্যানারে সমাবেশ কর্মসূচি হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই ডিপ্লোমা নার্সদের ডিগ্রির মর্যাদার দাবিতে আন্দোলন করা হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। মাথায় কালো পতাকা বেঁধে বিক্ষোভ মিছিল করেন তারা। দুই দফা মেয়াদ বাড়ানোর পরেও মৌলভীবাজারের মনু নদের 1000 কোটি টাকার প্রকল্প শেষ হয়নি। বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি থেকে জেলাবাসীকে রক্ষায় 5 বছর আগে অনুমোদন পাওয়া এই প্রকল্পের মেয়াদ 2 বছর আগে শেষ হয়েছে। তবে এখনও প্রায় অর্ধেক কাজই বাকি রয়েছে। ক্ষুব্ধ স্থানীয়রা চান এর দ্রুত সমাধান। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সীমান্তবর্তী এলাকায় বিএসএফের বাধার কারণে প্রকল্পটি ধীর গতিতে চলছে। পাখির চোখে দেখলে মনে হবে সরু কোনো খাল। এই ধারণা পুরোপুরি পাল্টে যাবে বর্ষাকালে মনু নদের রূপ দেখলে। সে সময় মৌলভীবাজারের বাসিন্দাদের আতঙ্ক হয়ে ওঠে মনু নদ। 2018 সালে বন্যার ভয়াবহতা দেখার পর মনু নদের ভাঙন হতে মৌলভীবাজার জেলা সদর, রাজনগর ও কুলাউড়া রক্ষা প্রকল্প গ্রহণ করা হয়। 996 কোটি 28 লাখ টাকার প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2020 সালে, যার মেয়াদ শেষ হয় 2023 সালের জুন মাসে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 2 দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। তবুও প্রকল্পের কাজ এখনও বাকি প্রায় অর্ধেক। ও তো 9 লক্ষ টাকা নিব আইছে, অনুই কাম করে আইছে 3 বছর ধরিয়া। কদিন করে খড়িয়ার বার যায়গি বাড়িঘর সব যাইতাছে কি ভাঙ্গিয়া, একবারে নদী একবার যাইতা সব ভাঙ্গে যার কি আমার খোয়ার মতো তো কোনো জায়গায় নেই। খারে কইম আমরা খামটা তো 5 বছর ধরে করে একটু করে খড়িয়া বাদ দিয়া তো রাখে। আজ 5 বছর ধরে খাম হর, এখন আমরা সমস্যা হয়েছে একটু গুলা দিলেই আমরা গড়ে উঠে পানি উঠি যায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতা এবং সীমান্তবর্তী এলাকায় বিএসএফের বাধার কারণে ধীর গতিতে চলছে প্রকল্পের কাজ। কাজের কিছুটা ধীর গতি, সেটা হলো অর্থ বরাদ্দের কিছুটা সমস্যা, প্লাস হইলো আমাদের ভূমি অধিগ্রহণের কিছু প্রবলেম। কয়েকটা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট, সেটা বিএসএফের বাধার কারণে আমরা করতে পারতেছি না। সেটা যদি আমরা সমাধান করার জন্য আমরা অলরেডি জিআরসির মাধ্যমে আমরা চেষ্টা চালা যাচ্ছি। বন্যা সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি তীরবর্তী এলাকার বাসিন্দাদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ ডাকাত দল আনারুল বাহিনীর এক সহযোগী আটক করেছে কোস্টগার্ড। বাগেরহাটের মোংলায়
বিসিজিএস সোনার বাংলা নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুবুল আলম জানিয়েছেন, সুন্দরবনের শিবসা নদীর পশ্চিম তীরে মুচিরদোয়ানি এলাকায় আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে একনলা বন্দুক এবং 5 রাউন্ড গুলি সহ আনারুল বাহিনীর সহযোগী বিল্লাল হোসেনকে আটক করা হয়। এই বিল্লাল দীর্ঘদিন ধরেই সুন্দরবনের ডাকাতি সহ আনারুল বাহিনীকে অস্ত্র আর গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছিল বলে কোস্টগার্ড জানায়। দেশের ঝুঁকিপূর্ণ এবং নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় জোনাল অফিস 8-এর আওতায় নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং বলেন, নির্মাণাধীন ভবন মালিকরা অনিয়ম করলে ছাড় পাবে না। বিগত সময়ে অনিয়মের সাথে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। আর সেই সাথে রাজুক বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। আমরা যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং লিস্ট করতেছি অত্যন্ত দুঃখজনকভাবে এর অধিকাংশই কিন্তু সরকারি। রাজুকের কাছে কোনো প্রভাবশালী মহল, শক্তিশালী মহল বলে কিছু নাই। আমরা যাকে যেভাবে পাবো আমরা সেটা উচ্ছেদ করছি, এটা সম্ভব। গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে 19টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে সদর উপজেলার অভিযানে এই নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি। তিনি বলেছেন, মধুমতি বিল রুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘদিন ধরেই স্থাপনা তুলে ভোগ দখল করে আসছিল অবৈধ দখলদাররা। আর এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশের পাশাপাশি মাইকিং করা হলেও তারা কর্ণপাত করেনি। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এর উদ্যোগে রাজশাহীতে দীর্ঘ 22 বছর পরে টেক্সটাইল মিল বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে। নগরের একটি রেস্তোরাঁয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এই নতুন উদ্যোগের সার্বিক বিষয় তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের সাথে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় এই মিলটি চালু করতে যাচ্ছে প্রাণ আরএফএল। এর মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। আর শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় বিভিন্ন ব্যাগ, জুতা আর পোশাক তৈরি করা হবে। পাশাপাশি একটি আধুনিক কল সেন্টারও প্রতিষ্ঠা করা হবে। 2 বছরের মধ্যে 12,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 350 কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বক্তারা। এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান হতে যাচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন এবং আগামী 2 বছরের মধ্যে এই কারখানাটি পুরোদমে চালু হওয়ার আশ্বাস দেন কর্মকর্তারা। মুনাফা সংকটে 22 বছর আগে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল। বৈশাখের পরেই মধুমাস জ্যৈষ্ঠ। বাজারে পাওয়া যায় আম, কাঁঠাল, লিচু সহ নানান ধরনের ফল। সাতক্ষীরায়ও যে আম, সেটি চাহিদা রয়েছে দেশ জুড়ে। তবে মৌসুম শুরুর আগেই কৃত্রিমভাবে আম পাকিয়ে বাজারে তুলছেন অসাধু ব্যবসায়ীরা। এই অপতৎপরতা বন্ধে কাজ করছে প্রশাসন। সাতক্ষীরা সদরের রামচন্দ্রপুর এলাকা কয়েক ধরনের বিষ মিশিয়ে গাছের আমে দিচ্ছেন ব্যবসায়ী আব্দুল হান্নান। যমুনার ক্যামেরায় ধরা পড়লে তুলে ধরেন নানা যুক্তি। কৃষি কর্মকর্তা বলছেন, এমন যুক্তি বিজ্ঞানসম্মত নয়। আমি এখন স্প্রে করছি ছিদ্রকারী পোকার জন্য এবং আমটা পরিষ্কারের জন্য হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে ছত্রাকনাশক, তারপরে হচ্ছে আপনার নাভারা, এইরকম ধরনের মেডিসিন দিচ্ছে যাতে আমটা পরিষ্কার চকচকা থাকে। আমরা কৃষককে বলি ককটেল করে স্প্রে করার জন্য নিষেধ করি, ঠিক আছে, কিন্তু তবু কৃষক শ্রমিক খরচ কমানোর জন্য 4-5টা প্রোডাক্ট একসাথে মিশিয়ে স্প্রে করে। পরিপক্ক হওয়ার আগেই কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বাজারে তুলছেন অসাধু ব্যবসায়ীরা। ধরাও পড়ছে প্রশাসনের অভিযানে, করা হচ্ছে জেল জরিমানা। এতে সাতক্ষীরার সুনাম নষ্ট হচ্ছে বলে মনে করেন ম্যাজিস্ট্রেট। বলছিল যে মেডিসিন দোয়াতে এরা পটের ভিতরে করিয়ে হাত দিয়ে স্প্রে করি। কি মেডিসিন দিয়েছে এটার নামটা ছাড়া আমার মনে নেই। সাতক্ষীরার আম সারা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই বিখ্যাত। এই আমের যারা সুনাম নষ্ট করতেছে তারা শুধু সাতক্ষীরার ক্ষতি করতেছে না, তারা বাংলাদেশে ভাবমূর্তি ক্ষতি করতেছে। এরকম যদি কারো বিরুদ্ধে আমরা অভিযোগ পাই, আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। আম ক্যালেন্ডার ঘোষণার পর গাছ থেকে ফল ভাঙতে পারবেন চাষিরা। অপতৎপরতা ঠেকাতে মাঠে রয়েছেন কর্মকর্তারা, জানালেন জেলা প্রশাসক। কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত আম যেন বাজারজাত না হয় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে এবছর আমের যে ফলন, আমাদের কৃষকরা এই আমের ভালো একটা দাম পাবেন। সিদ্ধান্ত দিয়েছি যে
যারা কৃষি অফিসার আছেন তারা তদারক করবেন, আমাদের ইউনো তারা তদারক করবেন এবং নিয়মিতই 5 মে পর্যন্ত আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হবে। এবছর আমের ফলন হয়েছে বেশ ভালো। জেলায় 4135 হেক্টর জমিতে রয়েছে আমবাগান। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,000 মেট্রিক টন। 2016 সাল থেকে বিদেশে রপ্তানি হয়ে আসছে সাতক্ষীরার আম। সবশেষ 2024 সালে রপ্তানি হয়েছিল 60 মেট্রিক টন। এবছর 70 মেট্রিক টন রপ্তানির আশা করছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।